সাইবেরিয়ার দুর্গম এলাকার একটা রাজ্য স্নোল্যান্ড। সেইখানকার রাজা স্নো, সে বেশ হিংস্র এবং দানবীয় আকৃতির। তার শরীর পুরোপুরি বরফ দিয়ে তৈরি এবং সে যে কোনো কিছু করতে পারে। গ্রিনল্যান্ড, সাইবেরিয়া এবং দক্ষিণ মেরুর সম্পূর্ণই তার ইশারায় চলে এবং তার ইশারা ব্যতীত জিনেদের অঞ্চলে কেউই আসতে পারে না। আর এসব অঞ্চলে খুব একটা অন্যান্য জিনেদের আনাগোনাও নেই। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত স্থান এখন পর্যন্ত, যেটাকে বলা হয়ে থাকে। পৃথিবীর অন্যান্য বরফীয় স্থানে জিনেদের বিস্তার রয়েছে, তবে এই অঞ্চলে জিনেদের বিস্তার খুব বেশি নেই, যার কারণে হয়তো ইকবাল এইখানে এসেছিল। সেখানকার রাজা স্নো সিংহাসনে বসে আছে। রাজা স্নোর সামনে বেশ কয়েকজন কয়েদিকে দাঁড় করানো হয়েছে। তাদের মধ্যে মাথায় ঘোমটা দেওয়া হানিফা, ইউসুফ, সেই বৃদ্ধ লোক এবং মায়াও রয়েছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, তারা দূরে দাঁড়িয়ে আছে। বেশ খানিকটা দূরে তারা দেখতে পাচ্ছে স্নো সেখানে বিচার কার্য সম্পন্ন করছে। হানিফা স্নোকে কোনোদিন দেখেনি, যার কারণে সে হয়তো চিনতে পারছে না, কারণ হানিফার মেরু অঞ্চলে খুব কম আসা হয়েছে। যদিও পুরো বিশ্ব সাম্রাজ্য তাদের দখলই ছিল, তবু মেরু অঞ্চলে বেশি এসেছে ইকবাল। হানিফার বুঝতে একটুও বাকি রইল না যে ইকবাল এই সমস্ত কোনো একটা অঞ্চলেই এবাকে লুকিয়ে রেখেছিল। কারণ হচ্ছে ইকবালের সঙ্গে পুরো বিশ্বের সমস্ত জায়গার সব রাজাদের সম্পর্ক খুব ভালো ছিল। এখন অবধি এরকম ভালো সম্পর্ক শুধুমাত্র আধিরাজের আমলের কথাই শুনেছে, এরপর আর দেখেনি। বর্তমানে সলেমানের সঙ্গে অনেক রাজার ভালো সম্পর্ক নেই। পুরো ইকুরলুস রাজ্যে এবং মুসলিম বিশ্ব সাম্রাজ্যে মোট 7টা কিংডম রয়েছে এবং এই 7টা কিংডমের মধ্যে অসংখ্য অঙ্গরাজ্য রয়েছে যেগুলো কিনা কুরলুসের কথা শোনেন। তবে সমস্যা হচ্ছে বেশিরভাগই ইকবালের ভক্ত ছিল, যেমন দক্ষিণ মেরু, উত্তর মেরু, সমুদ্র, জঙ্গলভূমি, পাহাড় এবং বিভিন্ন তৃণভূমি শুধুমাত্র ইকবালের কথাই শুনত। কিন্তু এখন শুধুমাত্র সলেমানের দখলে আছে তৃণভূমি, পাহাড়, সমুদ্রসীমা এবং দক্ষিণ মেরুর কিছু অঞ্চল। তবে তারাও মোটামুটিভাবে কুরলুসের সঙ্গে ওরকমভাবে যোগাযোগ রাখেন না। তবে ইকবাল থাকাকালীন এই যুগে একটা ক্রান্তি লেগেছিল, সেই ছোঁয়া আবার কবে পাবে সেটাই হানিফা ভাবতে লাগলো। হানিফা দেখছে স্নো দূরে বিচার কার্য সম্পন্ন করছে। যেসব জিন ধরা পড়েছে তারা অবাঞ্ছিতভাবে এই অঞ্চলে এসেছিল কোনো একটা কারণে, হয়তো এবার সন্ধানে। এর আগে অসংখ্য জিন এরকমভাবে এখানে এসে ধরা খেয়েছে এবং তারা অবাধে প্রাণ হারিয়েছে। অনেকে আবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। বরফের নিচে একদম দাউ দাউ করে জ্বলছে লাভার আগুন। যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে ওইটার মধ্যে ফেলে দেওয়া হয়। ইউসুফ বলতে লাগলো, চাচাজি, আমাদেরকেও যদি ওইটার ভেতরে ফেলে দেয় তাহলে কি হবে? হানিফা বলল কি যে, আরে না, কিচ্ছু হবে না, তুমি দেখো আর কি ছক কষবে নাকি, চিন্তা করো কি করা যায়। এখানেই এবার আছে, আমি 100% শিওর, কারণ তোমার বাবার মুখ থেকে এইখানে সম্পর্কে অনেক কথা শুনেছি। সে বলতো যে দক্ষিণ মেরুর রাজ্যগুলোতে তার বারবার যাওয়া উচিত এবং সে এখানেই কেন জন্য বারবার আসতো। শেষ কয়েক মাসে আমি তাকে এখানে অনেকবার আসতে দেখেছি। তিনি আমাকে ডেকে বলেছেন যে আমি দক্ষিণ মেরুতে যাচ্ছি, তোমরা একটু রাজ্য দেখো। এরকম করে এদিকে অনেক আসতে দেখেছি। আর যেহেতু এটাই সব থেকে বড় রাজ্য, আমার যতটুকু মনে হয় যে এই জিনিসটাকে এখানে কোথাও একটা পাহারায় অবস্থায় দেওয়া আছে এবং সেটা এই রাজাই পাহারা দিয়ে থাকে। আমার মনে হয় না যে এই রাজার রাজত্ব ভেদ করে কেউ এই জিনিসটাকে নিতে আসবে। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা সবাই হোল্ড করতেও পারে না। ইউসুফ, আমার যতটুকু মনে হয় এটা এখানেই আছে, আর তুমি এটা নিশ্চয়ই উদ্ধার করতে পারবে। কি বলো? আমাদেরকে অবশ্যই কুরলুস রাজ্যকে বাঁচাতে হবে। এই কথা বলার পর ইউসুফ বলল কি যে, জি চাচাজি, আমি পারবো। তারা যখন কথা বলছিল তখন পেছন থেকে একজন ইউসুফকে ধাক্কা দিল কথা না বলার জন্য। ওইদিকে বিচার কার্য চলছে। বিচারের মধ্যে কয়েকটা দৈত্য জিনের শাস্তি হলো। সঙ্গে সঙ্গেই তাদেরকে বরফের সেই চাকতি খুলে আগুনের লাভার নদীর ভিতরে ফেলে দেওয়া হলো। তারা একদম পানির মতো গলে গেল তার ভিতরে পড়ে। ইউসুফ দেখে বলল কি যে, চাচাজি, আমাদেরকে যদি ফেলে দেয় তাহলে আমাদের কি হবে? হানিফা আবার বলল, কিচ্ছু হবে না। তারপর তাদেরকে সেখান থেকে নিয়ে আবার সেই কারাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে যে রক্ষী জিন ছিল, সেই রক্ষী জিনের কাছে ইউসুফ জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এটা কোন জায়গা? তখন তিনি বললেন, সেটা জেনে তুমি কি করবা? সেটা বলার সঙ্গে সঙ্গে হানিফা বলল কি যে, যদি বলতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে। সেই জিনটা একটু লোভী ছিল দেখেই বোঝা যাচ্ছিল, বলল, কি পুরস্কার? তারপর হানিফা তার পকেট থেকে এক থলি মোহর বের করে দিল। সেগুলো হচ্ছে কুরলুস রাজ্যের সিলযুক্ত মোহর এবং খুবই দামি মোহর। এই মোহরগুলোর অনেক দাম। সেটা দেখেই সঙ্গে সঙ্গে সেই জিনটা লোভে পড়ে গেল এবং বলল, তোমরা এগুলো কোথা থেকে পেয়েছ?
তখন হানিফা বললেন কি যে আমি কোরলুস রাজ্যে একবার গিয়েছিলাম এবং পুরস্কার স্বরূপ এই জিনিসগুলো পেয়েছি। তুমি এইখানটার সম্পর্কে আমাদের সম্পূর্ণ তথ্য দাও, আমি আরও দিব দরকার হলে। তখন সেই লোভী জিনটা বলল, আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। তখন তিনি বললেন কি যে এই রাজ্যের নাম কি এবং এটা কোন স্থানে পড়েছে এবং এরা কারা এবং যাদেরকে হত্যা করছে এরাও বা কারা। তখন সেই লোভী জিনটা বললেন, এটা হচ্ছে স্নোল্যান্ড এবং এখানকার রাজা হচ্ছে স্নো। তিনি অসংখ্য বছর ধরে শাসন করছেন। আর কিছু? তখন হানিফা জিজ্ঞেস করলো, ওদেরকে মারছিল কিসের জন্য? এরপর সেই লোভী জিনটা বললেন কি যে ওরা আমাদের সীমানায় ঢোকার সাহস করেছে এবং আমাদের অনেক রক্ষী জিনকে আমাদের বর্ডারে মারধর করেছে, যার কারণে ওদেরকে আমরা ধরে নিয়ে এসেছি। আর আমাদের একটা প্রোটেক্টর ছিল ওম্প, সে ওম্পকে ওরা মেরে ফেলেছে। তখন হানিফা বুঝলো আসলে ওম্পকে তো ওরা মারেনি, ওম্পকে তো মেরেছে হচ্ছে হানিফা এবং ফট্টাস মেরেছে, কিন্তু ওদেরকে দোষ দিয়ে দিয়েছে। ওইটা যদি কোনোভাবে জানতে পারে এরা, তারাই কানা খুশাখুশি করতে লাগলো ইউসুফ এবং হানিফা। কারণ হচ্ছে মারার দরকার হচ্ছে একজন মেরেছে আর দোষ পড়েছে আরেকজনের কাঁধে, এই কারণেই ওদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু ওই রক্ষী জিনটা তার এটা জানে না যে ওমকে কারা মেরেছে। নিশ্চয়ই ওরা বর্ডারে এসেছিল কোনো একটা কাজে, তবে আমাদেরকে যে ধরে নিয়ে এসেছে সেটাও যৌক্তিক আছে, কারণ এই রাজ্যের বর্ডারে আসা মাত্রই ধরে ফেলা হয়, আর আমরা তো একদম ভেতরেও প্রবেশ করে ফেলেছিলাম। এই কথা শোনার পর তখন সেই লোকটা আবার জিজ্ঞেস করলেন, আর কিছু জিজ্ঞেস করবেন? আমাকে দ্রুত যেতে হবে, নিশ্চয়ই মহাসেনাপতি ডাক দিয়েছেন আমাকে, কারণ ওইখানে বেশ কিছু কাজ আছে, রক্ষীদেরকে অ্যালার্ট করে তাদের জায়গা মতো পাঠাতে হবে। তখন হানিফা বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? তারপর আরও কিছু মুদ্রা তার দিকে এগিয়ে দিল। সে তো খুশিতে আত্মহারা। তারপর হানিফা এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কত বছর ধরে এখানে কাজ করো? তিনি বললেন, প্রায় 1000 বছর তো হয়ে যাবে, কারণ লোকটা দেখতে একটু বৃদ্ধ ছিল এবং দেখে মনে হচ্ছিল তার বয়সও অনেক, হানিফার বয়সের থেকেও বেশি। হানিফা তখন তাকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এবার সম্পর্কে কি জানো? এটা শোনার সঙ্গে সঙ্গেই লোকটা যেন একটু অন্যরকম করতে শুরু করলো। বললো কি যে এবার সম্পর্কে কেন জিজ্ঞেস করছেন, আর আপনারা কারা? তখন সেই লোকটা বললেন কি যে না, এমনিতেই আমি শুনেছিলাম, যখন আমি কোরলুস রাজ্যে গিয়েছিলাম তখন এটা সম্পর্কে শুনেছিলাম, এই জন্য আর কি, তাও বেশ কয়েকশো বছর আগে। তখন সেই লোকটা বললেন কি যে এইবা এখানেই আছে, তবে এটা সম্পর্কে কেউ জিজ্ঞেস করে না, এখানে এমনভাবে সুরক্ষিত করা আছে যে যার কাছে কেউ যেতে পারবে না। তখন ইউসুফ বলল কি যে শোনো, তুমি তো বোকা, তুমি তো চাইলে আরও অনেক মোহর নিয়ে এবার কোথায় আছে সেটা আমাদেরকে বলতে পারো, এমনি গল্প হিসেবেই বলো, আমরা তো আর যাচ্ছি না সেটা আনতে। আর এবার তো চেনাতন জিনিস না যে যে কেউ চাইলে সেটাকে নিতে পারবে, নিশ্চয়ই ভুল মানুষ বা ভুল জিন যদি সেখানে যায় তাহলে সেটা তাকে পুড়িয়ে দিবে, তাই না? তখন সেই জিনটা বলল, আরে হ্যাঁ তাই তো, আমিও কি বোকা, আসলে ওইটা আমাদের যে মহারাজ আছে সেই মহারাজের কক্ষের একদম সোজা নিচে বরফের চাকতির ভিতরে লুকানো আছে এবং সেটা খুব সুরক্ষিত অবস্থায় আছে। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, না না না, এত তথ্য কেন দিচ্ছি? তখন ইউসুফ আবার বলল, আরে বোকা, তোমার বাসায় নিশ্চয়ই ছেলে মেয়ে নাতিপতি সবাই আছে, তো সবার জন্য ভালো জীবনযাপন তুমি চাও না? তাই বলে তিনি আরেক পোটলা মোহর এগিয়ে দিলেন, বললেন কি যে হ্যাঁ তা তো ঠিক বলেছেন। তারপর ইউসুফ বললেন কি যে ওইটিকে যাওয়ার রাস্তা কোথায়, এবং তুমি যদি আমাদেরকে খুলে দাও তাহলে তোমাকে আমার কাছে যতগুলো মোহর আছে সবগুলো দিয়ে দিব। তারপর সেই জিনটা বললেন কি যে সত্যি আমাকে দিয়ে দিবেন? আমাকে এখান থেকে বের করলে সবই দিয়ে দিব। তখন সেই জিনটা বললেন কি যে আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করুন, আপনাদেরকে বের করে দিয়ে এখানে অন্য কোনো জিন রাখবো, এতে করে কেউ টেরই পাবে না। ঠিক আছে। জিনটা যে শতভাগ লোভে পড়েছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তখন তিনি বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, ঠিক আছে? এখন না গেলে হয়তো মহাসেনাপতি রাগ করবেন, কারণ আমি তার খুব কাছের একজন চেলা এবং তাকে একটু সাহায্য করতে হবে। ইউসুফ তখন বললেন কি যে এই কথা কিন্তু কাউকে বলবে না, তোমার মহাসেনাপতি টের পেলে কিন্তু তোমাকে। তখন সেই জিনটা বলল, আমার কি কাজ আছে, এতগুলো মোহর নিচ্ছি, তারপর আবার তোমাদেরকে পার করে দিব, তা তো বললে তো আমার একদম শেষ, আমার গর্দান নেবে। তাই বলে তিনি সেখান থেকে চলে গেল। ইউসুফ, মায়া, হানিফা এবং বৃদ্ধ সেই লোকটা অনেক খুশি হয়ে গেল, কারণ হচ্ছে তারা এতটুকু শিওর হতে পারলো যে এইবা এই স্থানেই আছে এবং এখানেই লুকানো আছে এবং সেটা স্নোর আশেপাশেই আছে।
এবং ইকবাল এখানেই এটাকে রেখেছিল। ইকবাল কেন যে এখানে আসতো এবার হানিফা সেটা বুঝতে পারল। এবাকে এখানে কোথাও একটা লুকানো আছে এবং সেটা খুব নিরাপদে রাখা আছে এবং সেটাকে খুব সহজে কেউ নিতে পারবে না। তারা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং এইখান থেকে ওর মাধ্যমে যেভাবেই হোক বের হতে হবে। বের হয়ে সেই জিনিসটাকে প্রাণ থাকতে সংগ্রহ করতে হবে। তবে স্নোর কক্ষে গিয়ে সেটা আনা এতটা সহজ হবে না, কারণ স্নোর কক্ষের একদম নিচে আন্ডারগ্রাউন্ড একটা টানেল আছে। সেই টানেলের পাহাড়ের মধ্যে দিয়ে ভিতরে যেতে হয়। সেখানটাও অনেক সিকিউরিটি বেষ্টিত জায়গা, নিশ্চয়ই অনেক কড়া সিকিউরিটি দেওয়া আছে। তাহলে সেখানে আমাদেরকে যে কোনোভাবেই হোক পৌঁছাতে হবে। খানিকক্ষণ বাদে দুজন জিন এসে বলল, কথা বন্ধ, কোনো কথা হবে না। তারপর সবাই চুপ হয়ে গেল। হঠাৎ করেই চারপাশটা অন্ধকার হয়ে গেল। একে একে 7 কিংডমসের সমস্ত রাজারা গাড়িবহর ভর্তি করে ধোয়ার মতো হয়ে ব্রাজিলের জঙ্গলের ওপর দিয়ে উড়ে ক্যান্টিলিয়ার মূল সদর দপ্তরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তারা সেই বড় গাছের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে গেল। এই গাছটা এত বিশাল যে পুরো ব্রাজিলের সব থেকে বড় গাছ হবে এটা। ক্যান্টিলিয়া রাজ্য যেখানে অবস্থিত সেই রাজ্যের চারিপাশে কোনো সবুজ গাছপালা নেই। চারিদিকে শুধুমাত্র মরু উদ্যানের মতো দাঁড়িয়ে আছে খড়ির গাছপালা এবং সেই গাছে কোনো পাতা নেই। বেশ কয়েক বছর ধরে কালোজাদুর প্রভাবে এইখানকার গাছপালাগুলো এরকম হয়ে গিয়েছে এবং চারিপাশে এমনভাবে বেষ্টনী দেওয়া যে বাইরে থেকে বোঝার উপায় নেই যে এইখানটা একটু ভিন্ন রকম। পাহাড়ে, উপত্যকায় এবং সুন্দর নদী দিয়ে ঘেরা ক্যান্টিলিয়া রাজ্য, কিন্তু এই ক্যান্টিলিয়া রাজ্যের বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে এটা কেমন রাজ্য, কারণ চাইলেই কেউ এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। আর এখানে কোনো মানুষের আনাগোনা তো নেই। আর জিনাটা আসলেও জানাশোনা জিন ছাড়া কেউই এটার ভিতরে প্রবেশ করতে পারবে না, কারণ চারিপাশে খুব বড় শেল্ড দেওয়া। সেই শেল্ডের কাছে এসে দাঁড়িয়ে আছে আন্ডারগ্রাউন্ডের রাজা এবং নাফ। কারণ আন্ডারগ্রাউন্ডের রাজা বিষয়টা জানেন না যে কিভাবে ক্যান্টিলিয়া রাজ্যে প্রবেশ করতে হয়। বহু বছর আগে গিয়েছেন, নতুনভাবে এরকম সিকিউরিটি বসানো হয়েছে সেসব বিষয় তিনি অবগত না। তখন তারা দাঁড়িয়ে পড়লেন। নাফ বললেন কি যে, কি ব্যাপার, রথ দাঁড়িয়ে ফেলা হলো কিসের জন্য? তখন রাজা বললেন কি যে, এদিক দিয়ে কীভাবে যাব, এদিকে তো কোনো কিছুই দেখছি না। নাফ তখন বললেন, এত চিন্তা করে লাভ নেই, গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে আগান, তারপর দেখতে পাবেন। তারপর তার কথা মতো সেই আন্ডারগ্রাউন্ডের রাজা খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো। তার রক্ষীকে নির্দেশ দিল। রক্ষী দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে বলল কি যে, মহারাজ, সামনে তো কিছু নেই, শুধুমাত্র গাছপালা আর পাহাড়, এর ভেতরে গিয়ে যদি আমরা আছড়ে পড়ি। নাফ বলল কি যে, এত কথা না বলে সামনের দিকে গাড়ি বাড়াও। তারপর তারা সামনের দিকে গাড়ি বাড়ালো এবং খানিকক্ষণ বাদে নিজেদেরকে আবিষ্কার করলো মরু উদ্যান এবং পরিত্যক্ত একটা মরুভূমির মতো, যেখানে গাছপালা পাতাবিহীন দাঁড়িয়ে আছে এবং সেখানকার আকাশ এত পরিমাণ কালো এবং ঘন লাল হয়ে আছে, যেন আন্ডারগ্রাউন্ড কিংডম। দেখে সত্যি মনে হচ্ছে শয়তানের রাজ্য এটা। সেই বিশাল বড় গাছের কাছে তারা পৌঁছে গেল এবং তার ভেতর দিয়ে ঢুকে গেল ক্যান্টিলিয়ার মহাসামুদ্রিক রাজ্যে। সে রাজ্যের ভিতরে গিয়ে দেখলো অসংখ্য সেনা রাজ্যের বাইরে দাঁড়িয়ে আছে। এগুলো দর্পি স্টেশন থেকে প্রোডাকশন করা হয়েছে। আজকে ক্যান্টিলিয়া সবার সামনে বক্তব্য দিবেন এবং সমস্ত সৈন্যদেরকে একত্রিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ক্যান্টিলিয়া রাজ্যের আকাশ একদম লাল বর্ণ রক্তিম কালো হয়ে আছে এবং চারিদিকে শুধুমাত্র মেঘের ঘনঘটা। এরকম হয়েছে কত বছর আগে তার জানা নেই। সবাই ভেতরে প্রবেশ করলো, এমনকি নাফ এবং আন্ডারগ্রাউন্ডের রাজাও। 7 কিংডমের রাজা এবং সবাই এখানে এসেছেন। সবাই এসে ক্যান্টিলিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন। ক্যান্টিলিয়া সবাইকে বলে উঠল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মহা মিটিংয়ে। অসংখ্য বছর হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে আমার কোনো দেখা হয় না অথবা যোগাযোগ নেই। আমি সর্বপ্রথম স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আন্ডারগ্রাউন্ডের রাজাকে, যার জন্য আজকে আমরা পুনরায় এখানে সমাবেত হতে পেরেছি, এবং আমাদের হয়ে কাজ করা মাফতা এবং নারু রাজ্যকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যত রাজ্য এবং স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠা জিন আছেন, সমস্ত জিনেদেরকে অভিবাদন জানাচ্ছি। আমরা পুনরায় পুরো বিশ্ব শাসন ফিরে পেতে চলেছি। প্রায় 8-9 হাজার বছরের আমাদের প্রতীক্ষা। আজকে থেকে প্রায় 12,000 বছর আগে এই পৃথিবীতে আমাদের শাসন ছিল এবং তখনকার সময়ে আমার বাবা দাদারা এই পৃথিবীতে শাসন করে গিয়েছেন, কিন্তু আজকে প্রায় 9-10 বছর হয়ে গিয়েছে আমরা শাসন ছাড়া। সেই সময় এসে গিয়েছে। মাঝখানে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আধিরাজ আমাদের অস্তিত্বকে পুরোপুরিভাবে মেটাতে পারেননি।
তারপর আসলো কুরুলুস। কুরুলুস নিজেও এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেনি, কিন্তু এই ইকবাল আমাদেরকে এসে এমনভাবে হেনস্থা করেছে যে আমাদের অস্তিত্বকে একদম প্রায় বিলীনই করে ফেলেছিল। কিন্তু আমাদের ষড়যন্ত্র সেটাকে হতে দেয়নি। তবে এটা ভেবে দুঃখ লাগছে যে ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছে। আমাদের এজেন্ট মেফু সেখানে আছেন এবং ইকবালকে খুব অতি সত্বর আমরা সেখান থেকে অপহরণ করে নিয়ে আসতে পারবো এবং আমাদের মাকসাদে আমরা পূরণ হব। আশা করি খুব শীঘ্রই আমরা পুরো বিশ্বের শাসনভার গ্রহণ করব এবং পুরো বিশ্ব আমাদের হবে। তাই বলে সবাই চিৎকার করতে লাগলো। ক্যান্টিলিয়া আবার বলল, শোনো, তোমাদের সমস্ত রাজ্যের সৈন্যকে তৈরি করো। আমি যখন সিগন্যাল দিব সমস্ত রাজ্যের সেনাদেরকে নিয়ে আমাদের হামলা করতে হবে এবং আমার মনে হয় না যে খুব বেশি বেগ আমাদেরকে দিতে হবে, কারণ অনেক শক্তি প্রয়োগের থেকে সবথেকে বড় অস্ত্র হলো ধোঁকা। আমরা সেটাই দিব এবং আমরা শয়তান জিন, আমাদের এই জিনিসটা ছাড়া দেওয়া ছাড়া আর কিছুই আসে না। ধোঁকা হচ্ছে এমন একটি জিনিস যেটা যে কোনো জিন অথবা মানুষকে ধ্বংস করে দিতে পারে। ওরা আমাকে বিশ্বাস করে ফেলেছেও, সেই বিশ্বাসটা আমরা অর্জন করেও ফেলেছি। তবে ইকবালকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে এবং ওর কাছ থেকে এবার সন্ধান নিতে হবে। তোমরা হয়তো জানো যে এইবা পৃথিবীতে আবার জাগ্রত হয়েছে এবং ইকবাল সেটাকে পেয়েছিল, কিন্তু এই শয়তানের চেলা সেটাকে গ্রহণ করেনি। নিশ্চয়ই কোথাও একটা লুকিয়ে রেখেছে, সেটা পৃথিবী প্রান্তরে কোথাও একটা আছে। আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে এবং সেই জিনিসটা সহ আমরা যদি পুরো বিশ্ব হাতে পেয়ে যাই, তাহলে আমাদেরকে আর কেউ দমাতে পারবে না। পুরো জিন সাম্রাজ্য হবে আমাদের। মুসলিম জিনেদের অস্তিত্ব একদম বিলীন করে দিব। আর সলেমান যে এত বোকা সেটা আগে জানলে আগেই ওকে হত্যা করতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর আরেকটা সুখবর হচ্ছে, আমাদের দর্পি স্টেশন থেকে এক ধরনের নতুন শক্তিশালী জিনের উৎপাদনের সংখ্যা বেড়ে গিয়েছে। আমাদের সায়েন্টিস্টরা খবর নিয়ে এসেছে যে আমাদের দর্পি স্টেশনগুলো নতুন রূপে নতুন বায়োসায়েন্স নিয়ে শিশু জন্মাচ্ছেন এবং সেগুলো আগের থেকেও বেশ খানিকটা শক্তিশালী। এটা শুনে সবাই আবার হু হু করে উঠল, বলল কি যে আমাদের জয় খুব সন্নিকটে, আমরা খুব দ্রুতই পুরো বিশ্বকে শাসন করতে চলেছি। সবাই হু হু করে হেসে দিল। তখন আন্ডারগ্রাউন্ডের রাজা বলল কি যে, মহারাজ, আমার কিছু শঙ্কা আছে। সেটা হচ্ছে, আপনি যে কুরুলুস রাজ্যকে শাসন করার জন্য বলছেন, এখন পর্যন্ত ইকবাল বেঁচে আছে। আমি যতটুকু শুনেছি ইকবালের ছেলেও জীবিত আছে, আর সে নাকি এবার সন্ধান করার জন্য বর্তমানে মেরু অঞ্চলে আছে। এটা আমার গোপন সূত্রে পাওয়া খবর, আপনি জানেন কিনা জানি না। তখন ক্যান্টিলে বলল কি যে, কি বলছো? এই খবর তো আমার কাছে নেই। ইউসুফের ছেলে জীবিত আছে সেসব বিষয়ে জানি, তবে ওরা যে মেরু অঞ্চলে গিয়েছে এবার সন্ধান করতে সেসব সম্পর্কে জানতাম না। তোমরা আমাকে কোনো খবর দাও না নাকি? তখন নাফ বলল কি যে, মহারাজ, আমি তো আন্ডারগ্রাউন্ডে ছিলাম, এসব বিষয়ে আমি জানি না। তাছাড়া এটা বড় বিষয় নয়, আর মেরু অঞ্চলে যে আছে সেটা আনতে গেলেও খুব বেগ পোহাতে হবে। আপনি এসব বিষয়ে চিন্তা করবেন না, আর এবার ও কখনো খুঁজে পাবে না। আর এবার শুধুমাত্র ইকবাল জানে কোথায় আছে। এই তথ্য তো ওনারা জানেন না, এটা মেফো আমাকে গতকালকেই বলেছে। তারপর ক্যান্টিলিয়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু তুমি এইসব সম্পর্কে কিভাবে জানো? আন্ডারগ্রাউন্ডের রাজা তখন বলল কি যে, দেখুন মহারাজ, আমি এসব সম্পর্কে আগে থেকেই অবগত আছি। আর আন্ডারগ্রাউন্ড কিংডম হচ্ছে গিয়ে আমাদের সবথেকে শক্তিশালী কিংডম। পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, এর আগে সমস্ত শক্তিশালী জিনেরা মারা গিয়েছিল, শয়তান জিলের চালালা মারা গিয়েছিল, কিন্তু ইবলিশের চালা একমাত্র আন্ডারগ্রাউন্ডের কিংডমের রাজা আমি এই সমস্ত কিছু নিয়ে বেঁচেছিলাম। এবং এই যে স্লিপিং চেম্বার এবং সমস্ত জায়গায় জিনদেরকে রক্ষিত রাখা, এটা তো আমারই প্ল্যান ছিল। আমি এটা করে রেখেছিলাম। আধিরাজের আমলে যখন সমস্ত জিন মারা গেল এবং কিছু সংখ্যক জিন বেঁচেছিল, তাদের অস্তিত্ব সংকটে হয়ে গিয়েছিল। তারপরে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড কিংডম কিন্তু আধিরাজ ধ্বংস করে দিয়েছিল। আন্ডারগ্রাউন্ডের মাত্র 3টা কিংডমই বেঁচেছিল, কিন্তু পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেগুলোকে আমরা বাড়াতে পারবো। কিন্তু শেষ যুদ্ধ শেষে যখন বড় শয়তান মারা গেলেন, ইবলিশের সবথেকে বড় চেলা, তখন পুরো বিশ্ব সাম্রাজ্য ভেঙে পড়ল। আর পরবর্তীতে যখন ইকবাল সিংহাসনে বিরাজমান হলেন, তখন থেকেই আমাদের শনির দশা লেগে আছে। উনি এমন কোনো জায়গা নেই যেখানে হাত দেননি। উনি আমাদের 2টো আন্ডারগ্রাউন্ড কিংডম ধ্বংস করে দিয়েছেন। আমাদের অধিকাংশ রাজ্যগুলোকেই তিনি একদম পঙ্গু করে দিয়েছিলেন। তবে তিনি আমাদের লাস্ট আন্ডারগ্রাউন্ড কিংডম, সবথেকে বড়, যেটা আমি শাসন করি,
সেটা সম্পর্কে এবং সমস্ত স্লিপিং চেম্বারগুলো সম্পর্কে জেনে গিয়েছিলেন। শুধু তাই নয়, দর্পি স্টেশনগুলো সম্পর্কেও তার সম্পূর্ণ ধারণা ছিল। এই মানুষটা এত পরিমাণ চালাক এবং ধূর্ত কিভাবে হতে পারে আমার জানা নেই, তবে নিশ্চয়ই এরকম বলেই রাজা হতে পেরেছে এবং পুরো বিশ্বের সব কিংডম রাজাদের মন জয় করে নিয়েছে। এর আগে কি আধিরাজ যখন ছিল তখন ছাড়া এরপর যতগুলো রাজা এসেছে আপনি কি কখনো এত মিল দেখেছেন? একজন মানুষ এরকম কিভাবে হতে পারে? আর সেই মানুষের কই মাছের প্রাণ এখন পর্যন্ত জীবিত আছে। আমার যতটুকু মনে হয় যে ইকবালকে বাঁচিয়ে রাখা মোটেই ঠিক হবে না। এই লোকটা যদি কোনোভাবে আবার ওখান থেকে পার পেয়ে যায়, তখন আমরা পুরো বিশ্ব যতই সাম্রাজ্য শাসন করি না কেন, আর যদি একবার তার হাতে লেগে যায়, তাহলে আমাদের আর কোনো নিস্তার নেই। আপনি ভয়াবহতা বুঝতে পারছেন না। ক্যান্টিলে তখন বলল, আরে কিছু হবে না, আর আমাদের সমস্ত শক্তি তোমরা দেখতে পাচ্ছ না? এখন আমাদের যে পরিমাণ সেনা পাওয়ার আছে, সেই পরিমাণ সেনা পাওয়ার হয়তো কুরুলুস রাজ্যের নিজের কাছেও নেই। কারণ আমরা তো জানি যে আমরা কি করছি। গত 3-4 বছর ধরে তো আমরা এগুলোই করে যাচ্ছি। এত ভয় পেও না, আমাদের সম্পূর্ণ শক্তি নিয়ে আমরা ফিরে এসেছি। খুব শীঘ্রই আমরা সেখানে হামলা করব। সবাই একমত পোষণ করলো। আন্ডারগ্রাউন্ড কিংডম তখন বলল কি যে, মহারাজ আপনি যেটা বলবেন সেটাই। এই লোকটা বেশ খানিকটা জ্ঞানী, সমস্ত জিনেদের থেকে বেশ খানিকটা জ্ঞানী, এবং ক্যান্টিলে এই লোকটাকে শুধুমাত্র ভয় পায়। কারণ হচ্ছে যদি ক্যান্টিলের শাসন এই লোকটা শাসন নিয়ে যায়, কারণ এই লোকটা ইকবালের মতোই জ্ঞানী এবং সমস্ত কিছু জানে। ক্যান্টিলিয়া সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলল, কারণ খুব শীঘ্রই তারা কুরুলুস রাজ্যে হামলা করতে চলেছে এবং তাদের কাছে এখন যে পরিমাণ ক্ষমতা আছে, সেই পরিমাণ ক্ষমতা দিয়ে তারা যে কোনোভাবেই কুরুলুস রাজ্য হামলা করতে এবং দখল করতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদিও কুরুলুস রাজ্যের ক্ষমতা বেশি হয়েও থাকে, তবুও তারা তাদের রক্তের ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং তাদের আর কোনো নিস্তার নেই। এই বলে সবাই হেসে দিল। আর এইখানকার মধ্যে সবথেকে চালাক রাজা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কিংডমের রাজা। তিনি এসব বিষয়ে একমত পোষণ কখনই করতে চান না এবং ক্যান্টিলিয়ার একমাত্র থ্রেট হচ্ছে তিনি। তার সমস্ত গোপন তথ্য ক্যান্টিলিয়া বের করে ফেলেছে। কারণ হচ্ছে যদি কোনোভাবে তিনি বিদ্রোহ করেন, তাহলে তাকে যে কোনোভাবে হোক হত্যা করা সম্ভব হবে। নাফের কাছে সমস্ত তথ্য আছে। সমস্ত মন্ত্রীবর্গ এবং 7 কিংডমের সব রাজারা চলে গেলেন বৈঠকে। তাদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। তারা শয়তানের এই কারখানায় নানান ধরনের ভোজ উপভোগ করতে লাগলেন। সম্রাট ক্যান্টিলিয়া তখন সেখানে বসেছিলেন। নাফ তার কাছে আসলো, এসে ভোজ করছে আর বলছে, সর্দার আমার কাছে খুব গোপন খবর আছে, এখন কি বলবো? সর্দার বললেন কি যে, বলো। সর্দার তার নিজের সিটে বসে আছে। সবাই যে যার মতো করে ড্রিঙ্কস নিচ্ছে এবং নানান ধরনের খাবার খাচ্ছে। এদের খাবার দেখলে গা একদম জ্বলে যাওয়ার মতো অবস্থা। এরকম বিশ্রী খাবার এরা খেয়ে থাকে। এক ধরনের অন্যরকম ফিস্টের আয়োজন করা হয়েছে, জিনদের পার্টি বলা যেতে পারে। তখন নাফ বলল কি যে, আচ্ছা ঠিক আছে বলছি, আমি আন্ডারগ্রাউন্ড কিংডমের রাজার সমস্ত তথ্য বের করে ফেলেছি। মূল বিষয় হচ্ছে ওর একটাই থ্রেড আছে, সেটা হচ্ছে ওর প্রাণটা ওর নিজের মধ্যে নেই। আপনি ওকে যতভাবে হত্যা করার চেষ্টা করেন না কেন, ও কোনোভাবেই মরবে না। ও মরবে শুধুমাত্র একটা প্রাণ ভোমরার কারণে, আর সেই প্রাণ ভোমরাটা ওর কাছে নেই, সেটা ভিন্ন জায়গায় লুকানো রয়েছে এবং এই তথ্য কেউই জানেন না। আমি নিজে এই তথ্য বের করেছি, তবে এই তথ্য বের করতে গিয়ে আমার নিজেকে প্রাণের ঝুঁকি নিতে হয়েছে। ক্যান্টিলিয়া তখন বললেন, আচ্ছা ঠিক আছে, সাবাস, এজন্যই তো তোমাকে আমি নিজের সেনাপতি বানিয়েছি। তার প্রাণভোমরাটা তারই রাজ্যের একটা পুকুরের নিচে লুকানো রয়েছে এবং সেটা খুবই গোপন জায়গায়। সেই জিনিসটা যদি কোনোভাবে আমরা উদ্ধার করতে পারি, তবে তাহলে তার প্রাণ আমাদের হাতে থাকবে এবং তার মনোভাব দেখে মনে হচ্ছে না যে সে আপনাকে রাজা হতে দিবে, কারণ তার মনোভাবে মনে হয়েছে সে নিজেই এই পুরো মুসলিম বিশ্বের এবং পুরো বিশ্বের রাজা হওয়ার জন্য ওতপ্রোতভাবে লেগে আছে। আমি সমস্ত কিছু খোঁজ করেছি, তবে ওদের আন্ডারগ্রাউন্ড রাজ্যে আমাদেরকে আবার একদিন সফরে যেতে হবে, সেটা পরে। ক্যান্টিলিয়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে, সেসব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার সমস্ত সেনাদেরকে তৈরি করো। আমি সেনাদের উদ্দেশ্যে বক্তব্য দিব 2-1 দিনের মধ্যেই, এবং ওদিকে মেফোর কী খবর সে সমস্ত খবর আমাকে জানাও। আমার দুধ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই সমস্ত খবর নিয়ে আসবে। আর তুমি যেহেতু সেনাপতি, সেহেতু সকল সেনা তুমি তৈরি করো। আর দর্পি স্টেশনের খবর নিশ্চয়ই তুমি জানতে পেরেছ। তখন তিনি বললেন কি যে, জি হুজুর, আমি জানতে পেরেছি। দর্পি স্টেশনে নতুন এক ধরনের দর্পির বাচ্চা উদ্ভাবন হয়েছে। তারা অতি সত্বর বড় হয় এবং তারা অন্যান্য জিনেদের থেকে শক্তিশালী।
তবে আমরা চেষ্টায় আছি কোনোভাবে আধিরাজের আমলের সেই দৈত্য জিন তৈরি করা যায় কিনা। সেই জন্য দর্পীদেরকে নানান ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে এবং তাদের উপর অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। দর্পী স্টেশনের যেসব সায়েন্টিস্ট আছে ওনারা হয়তো অতটা আপগ্রেড নয়। আমার মনে হয় পৃথিবীর থেকে সব থেকে বেশি জ্ঞানী যেসব সায়েন্টিস্ট আছে তাদের যদি নিয়ে আসা হয় তাহলে তারা এই স্টেশনের সমস্ত কিছু রিসার্চ করে আরও ভালো কিছু তৈরি করতে পারবে। কিন্তু সমস্ত সায়েন্টিস্ট তো রয়েছে ওদের কাছে কুরুলুস রাজ্যে, সেইখান থেকে তো কোনোভাবে আমরা আনতে পারবো না। তখন ক্যান্টিলিয়া বললেন, এইসব বিষয়ে চিন্তা করতে হবে না, আমাদের শক্তির কোনো কমতি হবে না। আমরা তো ওই রাজ্য দখল করতে চলেছি কিছুদিনের মধ্যেই, একদমই চিন্তা করো না। তাই বলে তিনি মুচকি হাসলেন এবং বললেন, যাও তুমি আনন্দ নাও এবং এই ফিস্টের মজা গ্রহণ করো। তাই বলার সঙ্গে সঙ্গে নাফ সেখান থেকে চলে গেল। পুরো শয়তানের রাজ্যে এক ধরনের ভোজের আয়োজন করা হয়েছে। ক্যান্টিলিয়া এখন পরিপূর্ণ, যেমনটা আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে ছিল এবং তার আগেও তারা এরকমভাবেই থাকতো। ৩৫ বছর সময় লেগেছে তাদের এই পরিপূর্ণ হতে এবং তারা এখন আর কাউকেই ভয় পায় না। সলেমনের সিট নড়বড়ে হয়ে আছে, তাদের ভেতরে এক ধরনের বিষ ঢুকিয়ে দিতে পেরেছে। তাই ভেবে ক্যান্টিলিয়া অনেক খুশি। ক্যান্টিলিয়ার বয়স অনেক বছর, প্রায় ৭-৮ হাজার বছর তো হবেই। এত বছর ধরে শুধুমাত্র কালো জাদুর বলে তিনি টিকে আছেন। আর বড় শয়তান যে কিনা ইবলিশের চেলা ছিলেন তিনি এই পৃথিবীতে আর নেই। তবে এখনও ইবলিশের সঙ্গে সে দেখা করতে পারেনি। যদি ইবলিশের সঙ্গে কোনোভাবে দেখা হয় তাদের আদি পিতা, সেটা সম্ভব হবে যদি সে এই পুরো বিশ্ব দখল করতে পারে। তার আদিপিতার সঙ্গে অবশ্যই তার দেখা হবে। সেই আশায় ক্যান্টিলিয়া এখন পর্যন্ত ঘর বেঁধে আছে। ক্যান্টিলিয়া এখন পর্যন্ত শুধুমাত্র এই সিংহাসনে বসার জন্য বেঁচে আছে এবং তার এত বছর বয়স সে বিষয় সম্পর্কে কেউই জানে না। আধিরাজ্যের যুদ্ধও সে দেখেছে, তখন সে টকবকে যুবক ছিল, এখন তো বৃদ্ধ হয়েছে। এত বছর জিনেদের বাঁচার নজির এই পৃথিবীতে খুব কম আছে। তার ওপর বড় শয়তান এবং আবলাসার ছায়া রয়েছে, যার কারণে তিনি সম্রাট হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। কুরুলুস রাজ্যের প্রত্যেকটি অঙ্গরাজ্য এবং 7 কিংডমস সমস্ত জায়গায় প্রজারা যেন বিদ্রোহ করা শুরু করেছে, কারণ তাদের মহারাজ এখন পর্যন্ত বেঁচে আছেন, ইকবাল এখন পর্যন্ত বেঁচে আছেন, সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা ইকবালের মুক্তির জন্য আন্দোলন করছেন। এমনকি অনেক জায়গায় এমন হয়েছে শত শত জিনেরা মারা গিয়েছেন। তারা আন্দোলন কোনোভাবেই থামাচ্ছেন না, কারণ এত বছর একটা স্বৈরশাসকের হাতে এই দেশ রয়েছে, পুরো বিশ্ব রয়েছে এবং তারা নানানভাবে তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে গিয়েছে এবং তারা এখন কোনোভাবেই এই বিষয়গুলো টলারেট করতে চায় না। তারা এক প্রকার বিদ্রোহ নিয়ে সরাসরি কুরুলুস রাজ্যের সীমান্তে এসে উপস্থিত হয়েছে। খানিকক্ষণ বাদে একজন দূত সলেমানের কক্ষে প্রবেশ করল, বলল কি যে, মহারাজ, খারাপ খবর আছে। তখন প্রায় ভোর রাতের কাছাকাছি এসে তারা এরকমভাবে আন্দোলন করার জন্য নেমে পড়েছে এবং তাদের একটাই দাবি, তাদের মহারাজকে মুক্ত করতে হবে, তাদের মহারাজকে পুনরায় রাজ্যে বহাল করতে হবে। এই কথা শুনে সলেমান প্রচণ্ড পরিমাণ রেগে গেলেন এবং রেগে গিয়ে তিনি বললেন কি যে, ওদের ওপর হামলা করো, যদি কেউ না শোনে তাহলে গণহত্যা চালাও, তারপরেও ওরা যেন কোনোভাবেই বিদ্রোহ না করতে পারে। একজন সামনে আসলে 10 জন মারো, কিন্তু যেভাবেই হোক আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতেই হবে, আর কোনোভাবেই ইকবালকে আমরা বাঁচতে দিব না। আজকে শেষবারের মতোই আমরা ইকবালকে, ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। তারপর সেই দূতটা সেখান থেকে চলে গেল। সে বীরবলকে তলব করল। বীরবল খানিকক্ষণ বাদে তার কক্ষে উপস্থিত হলো। তখন ভোর রাত। তখন বীরবল বললেন কি যে, মহারাজ, এত ভোরবেলা আমাকে ডেকেছেন, কোনো জরুরি তলব আছে? সলেমান তখন বললেন, সারা রাত আমি ঘুমাতে পারিনি, আর মেফো সে কোথায় আছে তার ওপর নজর রেখো, কারণ কারোর উপর এখন বিশ্বাস করা যাবে না। আমি একমাত্র তোমার উপরই বিশ্বাস করি। তুমি আমার সেনাপতি এবং মন্ত্রী দুটোর দায়িত্ব একসঙ্গে পালন করছো। তুমি আছো বলেই হয়তো এতদিন আমি টিকে আছি। শোনো, যে কোনোভাবেই হোক আজকে ইকবালের কাছ থেকে এবার সন্ধান করতেই হবে। সেটা বলে তো সম্ভব না, তবে ছলে সম্ভব সেটা আমি বুঝতে পারছি, কারণ এই সমস্ত কিছু আমি ইকবালের কাছ থেকেই শিখেছি। আর গতরাতে মেফো আমার কাছে এসেছিল তোমরা সবাই চলে যাওয়ার পরে। বীরবল তখন বললেন, মেফো এসেছিল? সে কি বলে গিয়েছে? সে বলল কি যে, মেফো আমার কাছে এসে বলেছে আপনি নিশ্চয়ই ইকবালের কাছ থেকে এবার সম্পর্কে অনেকভাবে সেটা বের করতে চেয়েছেন, কিন্তু বের করতে পারেননি। আরও অনেক গোপন তথ্য আছে যা কিনা আপনি ইকবালের কাছ থেকে বের করতে পারবেন না। তবে আমার যতটুকু মনে হয় যে আপনি যদি বলে না পারেন তাহলে তার কাছ থেকে ছলে কৌশলে এই তথ্যগুলো বের করতে হবে। এই কথাই সে বলে গিয়েছে। বীরবল বলল, আর কিছু বলেছে নাকি? কিভাবে ছলে বের করতে হবে?
আসলে আমরা যদি পারতাম তাহলে তো আর মেফোর সাহায্য নিতে হতো না, যেভাবেই হোক এবাকে বের করতেই হবে। তারপর সলেমান বলল, মেফো আমাকে বলে গিয়েছে সে আমাকে এবা পাইয়ে দিতে সাহায্য করবে এবং ইকবালের কাছ থেকে এসে সমস্ত তথ্য বের করে নিয়ে আসবে, এবং সেটা ছলনার মাধ্যমে। বীরবল আবার বলল, কি ধরনের ছলনা মহারাজ? সলেমান তখন বলল, তাহলে শোনো, আমরা এরকম কাজ করব, কিন্তু কিরকম কাজ সেটা শোনা গেল না। সে বীরবলের কানে কানে বলল। তারপর সে বীরবলকে বলল কি যে, এখন তুমি যাও আর সমস্ত সেনাদেরকে অ্যালার্ট করো। আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো কিছু গড়বড় আছে। হানিফা এবং তার সৈন্যদল এবং বিদ্রোহী যত জনতা আছে তারা নিশ্চয়ই আমাদেরকে ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সমস্ত রাজ্যের সব জায়গায় তুমি সেনাদেরকে প্রস্তুত থাকতে বলো, কোথাও যেন কোনো ঝামেলা না হয়, আমাদের অনুকূলে যেন সব কিছু থাকে। কারণ হচ্ছে এখন বোঝাই যাচ্ছে যে কোনো কিছুই সঠিক নেই। চারিদিকে তুমি খবর লাগিয়ে দাও আর সেনাদেরকে তৈরি করার জন্য প্রস্তুত হও। আমাদের সায়েন্টিস্টরা কি বলেছে? তারা কি কোনোভাবে আমাদের দর্পির ক্ষমতা বাড়াতে পারবে? আর দর্পির প্রোডাকশন এর কী অবস্থা? আমাদেরকে সেনা তৈরি করতে হবে। অসংখ্য সেনা অলরেডি মারা গিয়েছে আর অনেক সেনা এখন পর্যন্ত অসুস্থ। সেনা কিন্তু আস্তে আস্তে কমে আসছে আমাদের বীরবল। তুমি কি করছো কিছুই বুঝতে পারছি না। তখন বীরবল বললেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি দর্পি স্টেশনগুলোতে নিয়মিতই ভিজিট করি এবং সেখানে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের কাছে পৃথিবীর সব থেকে সেরা সায়েন্টিস্ট আছে, তারা এইসব বিষয়ে রিসার্চ করে বেশ ভালোই কিছু করতে পারবে। আপনি এইসব বিষয় নিয়ে চিন্তা করবেন না, তবে খুব শীঘ্রই ভালো ফলাফল চলে আসবে। তখন সে বীরবলকে বলল, তুমি হয়তো খবর রাখো না, শয়তান রাজ্যের সমস্ত দর্পি স্টেশনগুলোতে তারা তাদের দর্পি বাচ্চাদের ক্ষমতা বাড়ানোর ওষুধ পেয়ে গিয়েছে। আর তোমরা কি করছো? আমাদের কাছে নাকি বিশ্বের সব থেকে ভালো সায়েন্টিস্ট আছে, ভালো জিন আছে, তাহলে তোমরা কি করছো কিছুই তো বুঝতে পারছি না। বীরবল তখন বললেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আর সমস্ত কিছুই আমাদের সঙ্গে থাকবে, আপনি ভাববেন না। তারপর বীরবল সেখান থেকে কালো ধোয়া হয়ে উড়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। সলেমান বাহিরের দিকে তাকিয়ে আছে, বাহিরে আলো ফুটেছে। একটু পরেই সে নিজের কক্ষে যাবে ইকবালের কাছে শেষবারের মতো শুনতে যে সে দেবে কিনা। যদি না দেয় তাহলে তাকে ছলনার আশ্রয় নিতে হবে, যেটা কিনা মেফো তাকে শিখিয়ে দিয়েছে। এরকম ছলনার আশ্রয় সে এতদিন কেন নিতে পারল না? এই জন্যই বলে মানুষ এবং জিন দুটো জিনিস এক নয়। মানুষের মাথায় আল্লাহ তাআলা অসীম জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন এবং জিনদেরকে দিয়েছেন ক্ষমতা, একেই বলে জ্ঞানের শক্তি। এরকম জ্ঞানী ইকবালের কাছে আছে, যেটার মাধ্যমে আমাদেরকে এরকমভাবে নাজেহাল করে রেখেছে। তারপর তিনি তার নিজের কক্ষে দিকে সোজা হেঁটে চলে গেলেন। বরফের দেয়াল ভেদ করে ফরটাস ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করার পরে তিনি সরাসরি চলে গেলেন কোল্ডারের কক্ষে। কোল্ডার বললেন, ফরটাস বলো, কি খবর নিয়ে এসেছ? তুমি কি তাদেরকে পেয়েছ? তখন ফরটাস জানালেন, মহারাজ ক্ষমা করবেন, আমি সমস্ত জায়গায় খোঁজ করেছি, কোথাও তাদেরকে পাইনি। তবে আমার যতটুকু মনে হয় যে তারা নিশ্চয়ই নিরাপদেই আছে এবং ভালো জায়গাতেই আছে। কোল্ডার রেগে গেলেন, বললেন কি যে তুমি মনে দিয়ে আমি কি করব? তুমি ইকবালের ছেলে ইউসুফকে উদ্ধার করতে পারলে না, হানিফা যে এসেছে তাকে উদ্ধার করতে পারলে না, তুমি তাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে না? আর তারা নিশ্চয়ই কোথায় গিয়েছে বলো তো? তখন ফরটাস বললেন, আমি যতদূর জানি তারা এইবার সন্ধান করতে গিয়েছে, আর যেহেতু ইকবাল এইবাকে পেয়েছিল, তার ছেলেকে নিশ্চয়ই এটা পাইতে হবে। কারণ হচ্ছে ইকবাল এখনও বেঁচে আছে, তার ছেলে জেনে গিয়েছে এবং পুরো বিশ্বের সবাই জেনে গিয়েছে। আর ইকবাল খুব বেশি দিন বেঁচে থাকবে বলে আমার মনে হয় না। আমাদের উচিত ইকবালকে রক্ষা করা, সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা। হোল্ডার তখন বললেন, তা সেটা কিভাবে হবে? আর তুমি কি ভাবছো না ভাবছো সেটা নিয়ে তো আমার কিছু করার নেই, তাই না? আমি এরকম একটা সিংহাসন চালাই মেরু অঞ্চলে এবং এত বড় একটা রাজ্য চালাই যেখানে কিনা শুধুমাত্র দৈত্য জিনেরা থাকেন, এবং এরকমটা আর পৃথিবীতে কোথাও নেই। আমাকে তো তারা ভয় পাওয়া উচিত, তাই না? তবে আমাদের সব থেকে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমরা সিংহাসনের গোলাম। সিংহাসনের বাহিরে আমরা কিছু করতে পারবো না, আমরা বিদ্রোহ করতে পারবো না। তবে যবে থেকে জেনেছি যে আমাদের প্রাক্তন মহারাজ এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি সলেমানকে আর আমাদের মহারাজ বা সিংহাসনের উত্তরসূরি হিসেবে দেখছি না। আমার মহারাজ বেঁচে আছেন এবং এই লোকটার মতো মানুষ হয়তো পৃথিবীতে এই জিনের দুনিয়ায় আর কোথাও নেই। আমাদের অবশ্যই উচিত এই লোকটাকে বাঁচানো, কিন্তু সেটা কিভাবে? আমাদের ক্ষমতার বাহিরে সেটা। আমরা যদি সমস্ত শক্তি নিয়েও সলমানের এই রাজ্যে হামলা করি, তারপরেও হয়তো আমরা পারবো না। ফরটাস তখন বললেন, মহারাজ অভয় দিলে একটা কথা বলি। তখন বললেন, হ্যাঁ বলো।
ফরটাস জানালেন, আমার যতটুকু মনে হয় তারা স্নোর রাজ্যে আছে এবং সেখানেই বন্দি অবস্থায় আছে, কারণ শেষবার আমি তাদেরকে ওই দিকেই যেতে দেখেছিলাম। আমি তাদেরকে নিষেধ করেছিলাম ওদিকে না যেতে, তবে তাদের উদ্দেশ্য আমি প্রথমে ধরতে পারিনি। পরবর্তীতে আমি বুঝতে পারি যে তারা নিশ্চয়ই এবার সন্ধানে ওইখানে যাচ্ছে। ফরটাস তখন এই কথা বলার পর কোল্ডার জানালেন, তাহলে তো ওরা সঠিক রাস্তায় গিয়েছে। আমার যতটুকু মনে হয় যে ওরা ওইখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তুমি দ্রুত সেখানে খবর লাগাও যে এরকম কোনো কয়েদি তাদের সেলে বন্দি আছে কিনা, কারণ তারা তো মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেতে পারে না। আর ওই রাজ্যের চারিপাশে প্রচণ্ড পরিমাণ বিপদ ফাঁদ ফেলা রয়েছে, ওইখানে কোনো মানুষ গিয়ে টিকতে পারবে না। আর এটা তো জিনেদের অঞ্চল, পুরো গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং এই সমস্ত অঞ্চলগুলোতে জিনেদের বসবাস রয়েছে। এর মরু অঞ্চলে বা নিচের দিকে তো মানুষও বসবাস করেন না, শুধুমাত্র কিছু জিনেরা আছে যারা কিনা পাহাড়ের ভেতরে বসবাস করে। তুমি তাদেরকে খবর লাগাও। দক্ষিণ মেরুর ওই অঞ্চলের রাজা স্নোকে বলো কি যে কোল্ডার তোমাকে চিঠি দিয়েছে। তুমি আর দেরি করো না ফরটাস, তুমি আমার চিঠি নিয়ে এখনই কোল্ডার স্নোর রাজ্যে চলে যাও। দ্রুত যাও, স্নোল্যান্ডে গিয়ে খবর জানাও যে এরকম কয়েকজন কয়েদি তাদের কারাগারে বন্দি আছে কিনা, এবং থাকলে তারা খুবই স্পেশাল এবং তারা আমাদের মহারাজের ছেলে এবং আমাদের এই পুরো বিশ্ব সম্রাটের সেনাপতি হানিফা রয়েছে। তুমি তাড়াতাড়ি সেখানে যাও। তারপর ফরটাস বললেন, যথা আজ্ঞা মহারাজ। তবে পৃথিবীতে নিশ্চয়ই কোনো ওলটপালট কোনো কিছু হতে চলেছে। শেষ যেবার আমাদের প্রাক্তন মহারাজ আধিরাজ ছিলেন, আধিরাজের আমলে আমরা খুব শান্তিতে ছিলাম, এবং তারপরে আসলো ইকবাল প্রায় যে 5-7 বছর আমাদের শাসন আমলে ছিলেন, সেই শাসন আমলে পৃথিবীতে কোনো মারামারি, খুনাখুনি এবং এরকম কোনো সমস্যা ছিল না। কিন্তু ইদানিং কেমন যেন চারিদিকে শুধু যুদ্ধ, মারামারি, খুনাখুনি এবং রক্তপাতের খবর শোনা যায়। আমাদের মহারাজ ইকবালকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। আপনি এই জিনিসটা একটু বিবেচনা করে দেখবেন মহারাজ। ফরটাস এই কথা বলার পর কোল্ডার বললেন কি যে, তোমাকে যে কাজ দিয়েছি তুমি সেই কাজে যাও, সেখানে দ্রুত পৌঁছাও। তারপর একটা বরফের মতো জিনিস নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। ফরটাসের পাখির পেছনে রয়েছে তাকে রক্ষা করার জন্য দুটো বড় বড় ড্রাগনের মতো রক্ষী, যারা কিনা সবসময় ফরটাসকে পাহারা দিয়ে থাকেন। হানিফা জানালেন, আচ্ছা ঠিক আছে, তোমার বুদ্ধির ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, আমি জানি তুমি কিছু একটা করে দেখাবে। তারপর অনেকক্ষণ বাদে সেই জিনটা আবার এখানে ফেরত আসলেন। বললেন কি যে, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি বলেন, কারণ তাকে এত পরিমাণ মোহর দেওয়া হয়েছে যে সে তার নিজের সারা জীবন এবং তার ছেলেপুলের সারা জীবন পায়ের পর পা তুলে বসে খেতে পারবেন, কারণ এই মোহরগুলোর প্রচণ্ড পরিমাণ দাম, এবং তিনি এগুলো নিয়ে সারা জীবন তার দ্বাররক্ষী হিসেবে বসে থাকতে হবে না। তিনি চাইলে চাকরি ছেড়ে দিয়ে তার বাসায় বসে খেতে পারবেন। তারপর ইউসুফ বলল কি যে, আমাদেরকে এখান থেকে বের হবার ব্যবস্থা করে দাও, তাহলেই হবে। তারপর তিনি সেখান থেকে বের করতে যাবে, তখন সেখানে একজন রক্ষী চলে আসলো। বলল কি যে, এদের সঙ্গে কি কথা বলছিস? সে রক্ষীটা ইউসুফকে দেখে বলল, এই তোর ঘোমটাটা ওঠাতো দেখি। ইউসুফ তখনও ঘোমটা নিচের দিকে দিয়ে আছে, কারণ এই লোকটা মানুষদেরকে খুব ভালোভাবে চিনতে পারেন এবং তাদের গায়ের গন্ধ বুঝতে পারেন। এই যে বৃদ্ধকে ইউসুফের সঙ্গে কথা বলছিল, সেই বৃদ্ধ এই বিষয়টি সম্পর্কে একদমই অবগত ছিলেন না। তখন সেই লোকটা বললেন কি যে, এখানে আমি মানুষের গন্ধ পাচ্ছি, মানুষ আসলো কোথা থেকে? দেখি তোর ঘোমটাটা ওঠাতো। ইউসুফ কোনোভাবেই তার নিজের ঘোমটা ওঠাচ্ছে না। তারপর সেই লোকটা সেলের দরজাটা খুললেন। সেলের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে বললেন যে, ঘোমটা ওঠা। তারপর ইউসুফকে একটা ধাক্কা দিলেন। ইউসুফ পেছনের দিকে সরে গেল। হানিফা বলল কি যে, সাবধানে, কাছে আসলে কিন্তু একদম মেরে ফেলবো। তারপর সেই লোকটা বলেন কি যে, সেই দ্বাররক্ষী জিন লোকটা বলেন কি যে, এত বড় সাহস, দেখি তোর ঘোমটাটা ওঠাতো। ইউসুফের মুখের ঘোমটাটা যখন সে সরালো, তার চোখ জলজল করছে বরফের এক ধরনের আলোর মতো, নীল আলো। সে দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। ইউসুফের চোখ দিয়ে এক ধরনের লাভার মতো কিছু একটা বের হলো। তারপর সামনে থাকা সেই জিনটার গায়ে লাগার সঙ্গে সঙ্গেই সে সঙ্গে সঙ্গে পাথরের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বরফ কুচি কুচি হয়ে গেলে যেমন হয়, ঠিক তেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সেই বৃদ্ধ জিনটা দেখে ভয় পেয়ে গেল এবং বলল কি যে, আপনি কে? আপনি 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 কে? আপনিও কিভাবে? মানে সে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিতে যাবে। ঠিক তখনই ইউসুফ তাকে ধরে তার মাথায় একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গেই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার হাত পা বেঁধে মুখ বন্ধ করে এক পাশে তাকে ফেলে রাখা হলো এবং তার সেলটা বন্ধ করে দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গেল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 8 এখানে শেষ হয়ে গেল। এপিসোড নাম্বার 9-এ কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো এনজয় করছেন।
আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত আগের এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসুন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। বর্তমান দেশের বন্যা পরিস্থিতি নিয়ে অবশ্যই আমরা সবাই শঙ্কিত। আমরা যে যার স্থান থেকে পারি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করি। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন।